প্রথমে রয়েছে একটি ফোয়ারা, যা আগ্রার সম্রাট শাহজাহানের বেডরুমের পাশে যেমন একটি ফোয়ারা ছিল, ঠিক সেই রূপেই এখানে একটি ফোয়ারা রাখা হয়। পুনরায় শায়েস্তা খানকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন। তিনি পুনরায় কাজ শুরু করেন। ৪০০ বছরের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, ঐতিহাসিক লালবাগ কেল্লা। হাই সুপ্রিয় ভিউয়ার্স, মোটামুটি আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম ইতিহাসের এই প্রান্তরে। টিকিট কাউন্টারে এসে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি। সে এক অসাধারণ এক অনুভূতি। সেই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমরা একসাথে দেখতে থাকি। লালবাগ কেল্লা আমাদের কাছে শায়েস্তা খানের কেল্লা নামে পরিচিত হলেও এটি কিন্তু শায়েস্তা খান নির্মাণ করেননি। এর নির্মাণ কাজ শুরু করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে আজম শাহ। এই আজম শাহ হচ্ছে সম্রাট শাহজাহানের নাতি আজম শাহ। মূলত আজম শাহ ছিলেন তখনকার বাংলার সুবেদার। ১৬৭৮ সালে তিনি সর্বপ্রথম বাংলার দুর্গ নির্মাণ শুরু করেন। তার প্রতি সম্মান রেখে তিনি এই দুর্গকে নাম দিয়েছিলেন ঔরঙ্গাবাদ কেল্লা। আজম শাহ মোটামুটি ১৫ মাসের মতো এখানে ছিলেন। ১৬৭৯ সালে মাঝামাঝি অথবা শেষ দিকে মারাঠাদের বিদ্রোহের দমনের কারণে তিনি আওরঙ্গজেবের ডাকে দিল্লি চলে যান। এরপর ১৬৮০ সালে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেওয়া হয় শায়েস্তা খানকে। পর্দায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এখানে অফিস করতেন শায়েস্তা খান, যার উপরতলায় ছিলেন দরবার হল আর নিচতলায় ছিলেন হাম্মাম খানা। লালবাগ দুর্গের সবচেয়ে আকর্ষণীয় ইমারত হচ্ছে এই হাম্মাম খানা, যার ভিতরে আজও আছে শায়েস্তা খানের রাজকীয় গোসলখানা। হাম্মাম খানা কেন এত রাজকীয় ছিল তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবার সামনে প্রথমে রয়েছে একটি ফোয়ারা, যা আগ্রার সম্রাট শাহজাহানের বেডরুমের পাশে যেমন একটি ফোয়ারা ছিল, ঠিক সেই রূপেই এখানে একটি ফোয়ারা রাখা হয়। এখানে ঠিক সম্রাট শাহজাহানের নাতি আজম শাহ একই ফোয়ারা এখানে নির্মাণ করেন। এখানে বিশ্রাম নিতেন সম্রাট আজম শাহ, এবং আজম শাহের পর শায়েস্তা খান যখন এখানে আসেন তখন তিনি বিশ্রাম নিতেন। এই বিশ্রাম কক্ষের পাশে এই ফোয়ারাটি মূলত ইনি রাখেন গরম থেকে রক্ষা পেতে। শাহী অঙ্গর খানার ভিতরে সর্বপ্রথম দেখাচ্ছে একটি হচ্ছে বাথটব। বিশাল আকারের ৩টি সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। এই গোসলের পানি আসতো পাশের এই ছিদ্র দিয়ে, এবং পাশের রুমে এখানে গরম পানির ব্যবস্থা ছিল। এই জায়গাটি ঠান্ডা পানি জমিয়ে রাখা হতো। গোসল করার পর উনি এখানে দাঁড়াতেন। পাশের এই রুমটিতে কাপড় পরিবর্তন করতেন। এটি হচ্ছে চেঞ্জিং রুম, আর এর পাশেই রয়েছে টয়লেট। আলো আসার জন্য বড় একটি ছিদ্র রয়েছে। এগুলো হচ্ছে সেই আমলের শত বছরের টাইলসের এক পিচ্ছিল প্রতিরোধী ব্যবস্থা। সেখানে গোসল করে ভেজা পায়ে উঠলে আপনি পড়ে যাবেন না। হাম্মাম খানার দোতলায় ছিল দাওয়ানি
আম অর্থাৎ বিচার সালিশ করার দরবার। সংস্কার কাজ চলার কারণে দোতলায় ওঠার জন্য দর্শনার্থীদের উপরে ওঠার অনুমতি এখনো দেওয়া হয়নি। শায়েস্তা খানের হাম্মাম খানার উভয় পাশেই রয়েছে ফোয়ারা। এগুলো বিশেষ দিনে এই ফোয়ারাগুলো ছাড়া হয়, যেমন ঈদ, তারপর বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এগুলোতেও ছাড়া হয়। এই হাম্মাম খানাটি শুধু শায়েস্তা খানই ব্যবহার করেননি, তার আগেই আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ ব্যবহার করেছেন। শায়েস্তা খানকে মোট দুই দফা বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দিয়েছিলেন। প্রথম দফায় ১৬৬৪ সালে থেকে ১৬৭৮ পর্যন্ত তিনি বাংলার সুবেদার ছিলেন। এরপরে ১৫ মাসের মতো এখানে বাংলার সুবেদার হিসেবে দায়িত্ব পালন করেন আওরঙ্গজেবের ছেলে সম্রাট আজম শাহ। এই আজম শাহই মূলত এই দুর্গ নির্মাণ কাজ শুরু করেন। হাম্মাম খানার এই মসজিদ, এই দুটি দুর্গ নির্মাণ করার পর ১৫ মাসের মাথায় তাকে ডেকে পাঠান দিল্লিতে। তিনি দিল্লিতে ছুটে যান যখন মারাঠারা বিদ্রোহ করছিল। তাদের দমন করার জন্য পিতার ডাকে ঢাকা থেকে দিল্লিতে ছুটে যান। আর আওরঙ্গজেব পুনরায় শায়েস্তা খানকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন। তিনি পুনরায় কাজ শুরু করেন। এভাবে চলতে চলতে ১৬৮৪ সালে হঠাৎ শায়েস্তা খানের মেয়ে মারা যান। কন্যার এই মৃত্যুতে শায়েস্তা খান অনেক ভেঙে পড়েন এবং তিনি এখান থেকে চলে যান। ইমারতের মতো যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এখানে প্রিয় কন্যা পরিবীবিকে সমাধিত করা হয় এবং কবরের উপর নির্মিত প্রাসাদের মতো ইমারতটি নির্মাণ করেন। এই ইমারতের ঠিক উপরে গম্বুজটি ছিল খাঁটি স্বর্ণের, আর এই স্বর্ণগুলো লুট করে নিয়ে গেছে ইংরেজরা। বর্তমানে গম্বুজটি তামার পাত দিয়ে মোড়ানো আছে। এই ইমারতের ভিতরে যে কবরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শায়েস্তা খানের কন্যা পরিবীবির কবর, যার আরেক নাম ইরান দূত রাহমাত বানু। এখানে পরিবীবির কবর ছাড়াও আরেকটি কবর রয়েছে পরিবীবির কথিত বোন নুসরাত বানু এর সমাধি। আরও রয়েছে বাইরে ৩টি কবর, তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি, কিন্তু মাঝের বড় কবরটি এখানে লেখা আছে মির্জা বাঙ্গালীর সমাধি। তিনি শায়েস্তা খানের একজন বিশ্বস্ত সেনা অধিনায়ক ছিলেন। মেয়ের মৃত্যুর পর তিনি ঢাকা থেকে চলে যান মুর্শিদাবাদে। ঢাকা থেকে রাজধানী স্থানান্তর করা হয় মুর্শিদাবাদে। অসমাপ্ত দুর্গটি তখন থেকে পড়ে আছে যুগের পর যুগ, বছরের পর বছর। এরপর ১৭৫৭ সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়। এরপর বাংলা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে। তখন থেকে এই দুর্গে অবস্থান নেয় ইংরেজ নৌসেনারা। সেই সময়টা নৌপথটা ছিল প্রধান যোগাযোগ মাধ্যম। সেই জন্যই বুড়িগঙ্গা নদীর তীরে পার্শ্ববর্তী হওয়াতে এখানে দুর্গ নির্মাণ করার পরিকল্পনা করেন সম্রাট আজম শাহ। ইংরেজরা সেই কারণে এই প্রাসাদটি দখল করেছিল। এই একটা কারণেই যোগাযোগ ব্যবস্থা নৌপথ ছিল বলে। আমি এখন এই পথে হাঁটছি, দাঁড়িয়ে আছি। এখানে শায়েস্তা খানের আস্তাবল, যেমন ঘোড়া, হাতি যুদ্ধে ব্যবহৃত হতো, এগুলি সৈনিকদের বাসস্থান। ঠিক আমি এখন যে জায়গায় আছি সেটি হচ্ছে প্রাসাদের বসবাসের স্থান। এখনো কিছু টিকে আছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে এটি পরিপূর্ণ দুর্গ নয়। শায়েস্তা খান কাজ ফেলে রেখে চলে গিয়েছিলেন, পাশেই মসজিদ নির্মাণ করেছিলেন। যাতায়াতের সুবিধার জন্য। এই দুর্গটির দিকে তাকালে বোঝা যায় এটি একটি মাস্টার প্ল্যান হাতে নিয়ে শুরু করেছিলেন। যা দেখলে বোঝা যায় এখানকার প্রাচীরগুলো দোতলা ঘরের সমান, আর পূর্ব দিকের ফটকটি প্রায় ৩ তলার ঘরের সমান। উঁচু উপরে ওঠার জন্য এই ফটকে ২টি সিঁড়িও রয়েছে।
এই প্রাসাদের পাশেই আছে রহস্যময় সুড়ঙ্গ। এখন সুড়ঙ্গের মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। কথায় আছে এই সুড়ঙ্গ দিয়ে যেই ভিতরে প্রবেশ করেছে তার কেউই আর ফিরে আসেনি। এই সেই ঐতিহাসিক সুড়ঙ্গ। পত্রিকার পাতায় একদল গবেষক দুটি কুকুর পাঠিয়েছিল, যা আমরা দেখতে পেয়েছিলাম পত্রিকার মাধ্যমে, আর ফেরত আসেনি। তারপর শিকল দিয়ে বেঁধে পাঠিয়েছিল, কিন্তু সেই শিকল চলে আসছিল, কিন্তু কুকুর আর ফেরত আসেনি। তারপর থেকে গবেষকরা বন্ধ করে দেয়। তারপর থেকে এখানে তালা দেওয়া হয়েছিল। তারপর আর কেউ আর এখানে যাতায়াত করে না। সে অবস্থানই এখানে সুড়ঙ্গটি এখনো আছে। সুড়ঙ্গটি বন্ধ থাকার কারণে অনেকে মনে করছে বিষাক্ত গ্যাস জমে গেছে। এই কারণে এর ভিতরে প্রবেশ করার পর তাদের হয়তো হাড় মাংস গলে যায়। এছাড়াও মাটির তলায় রয়েছে যে ইমারতটি দেখতে পাচ্ছেন সেটির নিচেই রয়েছে পুকুরের মতো বিশাল এক জলধারা, আর এই পথটি বলা হয় জলধারের মুখ। দুর্গের সবচেয়ে বেদনাবিধর ঘটনাটি ঘটেছিল 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়। সিপাহী বিদ্রোহে কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব অনেক হলেও এর রেশ এসে পৌঁছেছিল ঢাকার। যুদ্ধটি শুরু হয়েছিল 1857 সালের 22শে নভেম্বর। সেদিন এই দুর্গে 260 জন সিপাহীর মধ্যে 41 জন নিহত হয়, আর বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। আর ইংরেজ নৌসেনারা 3 জন মারা যান। ওই দিন যারা মারা গিয়েছিল তাদের বড় একটা অংশ কেল্লার এই পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হয়। এখন যে দুর্গটি দেখতে পাচ্ছেন সেটির বাইরে ইংরেজরা কামান ফিট করেছিল, কারণ দুর্গটিতে গড়িয়ে দেওয়ার জন্য। সেদিন দুর্গের অস্ত্রাগারের চাবি ছিল ইংরেজদের হাতে। সে কারণে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই। আর তাদের উপর হামলা ছিল ভোরের দিকে, তাই অনেকেই ঘুম থেকে উঠতে পারে নাই। বিদ্রোহে যারা শহীদ হয়েছিল তাদের মৃতদেহ এখানে ফেলে দেওয়া হয়েছিল। উপর থেকে কথিত আছে, গভীর রাতে পানি পানি বলে আর্তনাদের কথা শোনা যেত। গভীর রাতে লালবাগ এলাকার বসবাসরত অনেকেই শুনেছেন। ওই সময় এলাকার লোকজন রাতের বেলায় পারতপক্ষে আশেপাশের রোড ঘাট এড়িয়ে চলতেন। ফুল এবং লতাপাতার মতো সুন্দর এই দুর্গে আপনিও যখন আসবেন তখন সৌন্দর্য দেখে যেমন পুলকিত হবেন, ঠিক দু কদম এগিয়ে যখন সামনে এই পুকুরের পাড়ে আসবেন তখন আপনার হৃদয় জুকরে কেঁদে উঠবে। এটা কোনো সাধারণ পুকুর নয়। এখানে ফেলা হয়েছিল তাদের মৃতদেহ, যারা চেয়েছিল এই বাংলার তথা পুরো ভারতবর্ষের স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে। যাদের রক্ত ও আহাজারির সাক্ষী পুকুর সহ এখানকার প্রতিটি ইমারত। লালবাগ কেল্লা শুধু শায়েস্তা খান এবং সম্রাট আজম শাহের স্মৃতি বিচরিত কোনো ইমারত এটি নয়, বরং ভারতবর্ষ থেকে মুঘল সাম্রাজ্যের পতন আর ইংরেজদের পত্তনেরও নীরব সাক্ষী। শুধু তাই নয়, ভারতবর্ষের স্বাধীনতা ও আন্দোলনের জীবন দেওয়া বীর শহীদের আত্মত্যাগের মিনার এই লালবাগ কেল্লা। ধন্যবাদ সবাইকে। আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।